পড়ন্ত বিকেলের নির্জন রাস্তায় এক অসহায় একাকী নারী কপর্দক শূন্য অবস্থায় শহরের দিকে পা বাড়িয়েছিলেন। তখনই হঠাৎ এক নির্মম পাওনাদারের নজর তার উপর পড়ে এবং সে তাকে জোর করে একটি অন্ধকার গুদামের দিকে নিয়ে যায়। ভয়ে আড়ষ্ট সেই নারী তার পেছনে হাঁটতে থাকে, এটা না জেনেই যে তার ভাগ্যে কি লেখা আছে। সেদিন সেই পাওনাদার নিজের আস্তানায় নিয়ে গিয়ে তার সাথে যে জঘন্য আচরণ করেছিল তা শুনে শিউরে উঠতে হয়। বন্ধুরা, এই লোমহর্ষক ও সম্পূর্ণ সত্য ঘটনাটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিলিগুড়ির অদূরে একটি জরাজীর্ণ বস্তি এলাকায় বিকালের বিষণ্ণ আলো ভাঙা টিনের চালের ওপর এসে পড়ছিল। চারপাশের মানুষজন যার যার ধান্ধায় ব্যস্ত, অথচ সেই বস্তির শেষ প্রান্তে একটি আধ ভাঙা মন্দিরের চাতালে এক নারী নিশ্চল হয়ে বসেছিল। তার চোখে কোনো স্বপ্ন ছিল না, ছিল কেবল এক বুক হতাশা। বয়স আনুমানিক ৩০-এর কোঠায়, পরনে কোনো গয়না নেই, কেবল একটি বিবর্ণ সুতির শাড়ি তার চরম দারিদ্র্যের কথা জানান দিচ্ছিল। তার নাম ছিল মীরা। খুব বেশি দিন আগের কথা নয়, যখন তারও একটি সুন্দর সংসার ছিল, ভালোবাসার স্বামী ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিণাসে সব তছনছ হয়ে যায়। তার স্বামী ঋণের দায়ে আত্মঘাতী হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে অলক্ষণে আখ্যা দিয়ে তাড়িয়ে দেয় এবং নিজের আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। মীরার এখন মাথা গোজার ঠাঁইটুকুও অবশিষ্ট নেই। সে অনেক জায়গায় কাজের সন্ধান করেছিল, কিন্তু সর্বত্রই তাকে প্রত্যাখ্যান করা হয়। কখনো তার অসহায় অবস্থার কারণে, আবার কখনো সমাজের নীচ মানসিকতার শিকার হতে হয়েছিল তাকে। সেদিন ভোরে সে একটি চরম সিদ্ধান্ত গ্রহণ করে। সে নিজের সব দুঃখ গিলে ফেলে, মন্দিরের কোণ থেকে নিজের জীর্ণ ঝোলাটি কাঁধে তুলে নেয়, যার ভেতরে গুটি কয়েক ছেঁড়া জামাকাপড় এবং একটি খবরের কাগজের টুকরো ছিল। সে নিজের আঁচলে বাঁধা খুচরো পয়সাগুলো হিসাব করল, সাকুল্যে ৯৫ টাকা, আর তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ কপালে যাই থাক, আমাকে বড় শহরে পৌঁছতেই হবে, কারণ কেউ একজন তাকে আশ্বাস দিয়েছিল যে সেখানে কোনো কারখানায় কাজ জুটতে পারে এবং হয়তো বাঁচার নতুন রাস্তাও। মীরা নিঃশব্দে বস্তি ত্যাগ করে এবং দীর্ঘ পথ হেঁটে বাসস্ট্যান্ডে পৌঁছায়। চারধারে প্রচণ্ড ব্যস্ততা, গাড়ির হর্ন আর মানুষের হুড়োহুড়ি। মীরা বাসের কন্ডাক্টরের দিকে তাকালো, কিন্তু তার কাছে এত অর্থ ছিল না যে সে বাসের ভাড়া মেটাতে পারবে। সে কিছুক্ষণ ইতস্তত করল এবং তারপর নিজের বুক কাঁপানো ভয়কে আড়াল করে একটি মালবাহী লরির পেছনে লুকিয়ে উঠে পড়ল। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, যেন কোনো মহা পাপ করছে সে। লরির ভেতরে বেশ অন্ধকার ছিল, কিন্তু সে কোনো মতে একটি বস্তার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। লরিটা যখন ধীর গতিতে এগোতে আরম্ভ করল, মীরার দৃষ্টি বাইরের ধুলোমাখা রাস্তার ওপর নিবদ্ধ হল, যেন সে তার সমস্ত যন্ত্রণাময় অতীতকে ওই রাস্তায় ফেলে যেতে চাইছে। কয়েক ঘন্টা পর লরিটি একটি বিশাল শহরের গুদাম ঘরের সামনে এসে থামল। চালক নেমে যেতেই মীরা সন্তর্পণে নিচে নেমে আসে এবং একটি পরিত্যক্ত অন্ধকার ঘরে আশ্রয় নেবার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো আরিয়ান। কালো জ্যাকেট পরা, সুঠাম দেহ এবং তীক্ষ্ণ দৃষ্টি। কে তুমি এখানে? তার গম্ভীর গলা পুরো গুদামে প্রতিধ্বনিত হল। মীরার রক্ত যেন জল হয়ে গেল। আরিয়ান যখন তার সামনে এসে দাঁড়ালো, মীরা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বাবু, আমার কাছে কোনো টাকা নেই, আমি বড্ড বিপদে পড়েছি। আরিয়ান তাকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করল। তার চাউনিকে এক অদ্ভুত রুক্ষতা ছিল। এরপর সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বিপদ তো সবারই থাকে, কিন্তু এখানকার নিয়ম আলাদা। সোজা আমার ঘরে চলো। মীরার পায়ের নিচ থেকে মাটি সরে যাবার উপক্রম হলো। সে সাহায্যের আশায় এদিক ওদিক তাকালো, কিন্তু সেই পরিত্যক্ত গুদামে কেউ ছিল না।
মীরা বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে উঠেও এবং আরিয়ানের নির্দেশ মতো চলতে শুরু করল। আরিয়ান তাকে গুদামের পেছনের দিকের একটি ঘুটঘুটে অন্ধকার ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, এবং মীরার আতঙ্ক প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছিল। মীরার মনে হচ্ছিল সে এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে তার জীবনে আর কখনো আলো ফিরবে না, এবং এই নির্জন ঘরে তার সাথে কি অঘটন ঘটতে চলেছে সেই চিন্তাতেই তার বুক ফেটে কান্না আসছিল। মীরা ধীর পায়ে সেই অন্ধকার কুঠুরির দিকে এগোচ্ছিল, যেখানে কোনো কোলাহল ছিল না, ছিল কেবল এক অশুভ নীরবতা। বাইরের ঝোড়ো হাওয়া ঘরের টিনের চালে আছড়ে পড়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করছিল। আরিয়ান তার সামনে দম্ভের সাথে হাঁটছিল এবং মীরার হৃৎপিণ্ড প্রতিটি কদমে যেন বেরিয়ে আসতে চাইছিল। মনে হচ্ছিল কোনো ভয়ানক শিকারীর জালে সে আটকে পড়েছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, কিন্তু পালানোর কোনো পথ সেখানে ছিল না। দেখতে দেখতে তারা দুজনে সেই বদ্ধ ঘরে ঢুকে পড়ল, যেখানে কেবল একটি ভাঙা চেয়ার আর টেবিল ছাড়া আর কিছুই ছিল না। আরিয়ান সশব্দে ঘরের দরজাটা বন্ধ করে দিল এবং মীরার দিকে ঘুরে দাঁড়ালো। তার চেহারায় এখন আর কেবল কঠোরতা ছিল না, ফুটে উঠেছিল এক বীভৎস পাশবিক রূপ। মীরা ভয়ে কুঁকড়ে গিয়ে পেছনের দেওয়ালে সেটে গেল এবং কাঁপা গলায় বলল, বাবু, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমি শুধু একটু মাথা গুজার জায়গা খুঁজছিলাম। আপনার যদি ভাড়া লাগে আমি কাজ করে শোধ করে দেব। তার প্রতিটা শব্দ আড়ষ্ট হয়ে আসছিল এবং চোখে ছিল মৃত্যু ভয়। আরিয়ান বিকৃত হেসে বলল, ভাড়া তো দিতেই হবে, তবে সব কিছুর দাম কেবল টাকা দিয়ে মেটানো যায় না। এ কথা কানে যেতেই মীরার শরীর অবশ হয়ে এলো। সে তৎক্ষণাৎ আরিয়ানের পায়ে লুটিয়ে পড়ে বলল, বাবু, আমি বড্ড গরিব মানুষ। আমার সম্বল বলতে এই কটা টাকা। আপনি বরং আমাকে এখান থেকে তাড়িয়ে দিন, কিন্তু আমার গায়ে হাত দেবেন না। তার আর্তনাদে এতই করুণ সুর ছিল যে পাষাণ গলে যাওয়ার কথা, কিন্তু আরিয়ানের পাষণ্ড হৃদয়ে তার কোনো প্রভাব পড়ল না। সে ধীর পায়ে মীরার দিকে এগোতে লাগল। মীরার আতঙ্ক তখন চূড়ান্ত সীমায় ছিল। তার দু চোখ পেয়ে অঝরে ধারা বইতে লাগল, কিন্তু সেই বদ্ধ ঘরে তাকে রক্ষা করার কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে গুদামের বাইরে একটা গাড়ির ব্রেক কষার শব্দ হলো এবং দরজার ওপারে ভারী বুটের আওয়াজ শোনা গেল। আরিয়ান থমকে দাঁড়ালো এবং মীরা আশার আলো দেখে সেই দিকে তাকালো। সজোরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক প্রবীণ ব্যক্তি, যার চোখ মুখে ছিল কঠোর শৃঙ্খলা এবং চেহারায় ছিল অদ্ভুত এক তেজ। তিনি আরিয়ানের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে মীরার করুণ অবস্থা দেখলেন। পুরো পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি মেঘ মন্দ্র স্বরে গর্জে উঠলেন, এখানে এসব কি হচ্ছে? আরিয়ান একটু হকচকিয়ে গেল এবং তোতলামি করে বলল, তেমন কিছু না, আমি শুধু ডিউটি করছিলাম, কে বিনা অনুমতিতে ঢুকেছে দেখছিলাম। কিন্তু সেই প্রবীণ ব্যক্তির সেন দৃষ্টি আসল ঘটনা ঠিকই ধরে ফেলেছিল। মীরার অবিরত কান্না এবং তার বিধ্বস্ত অবস্থাই সত্যকে উন্মোচিত করে দিয়েছিল। সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা এই গল্পের ধারাকে সম্পূর্ণ ভিন্ন খাতে বইয়ে দিয়ে যাচ্ছিল এবং মীরার অভিশপ্ত জীবনে একটি নতুন ভোরের সূচনা করতে চলেছিল। অন্ধকার গুদামে আকস্মিকভাবে আবির্ভূত হওয়া সেই প্রবীণ মানুষের কণ্ঠস্বর যেন কোনো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ছিল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রখরতা এবং ন্যায়ের আগুন। মীরা তখনও দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপছিল। তার দুই হাত জড়ো করা ছিল এবং চোখ থেকে শ্রাবণের ধারার মতো জল পড়ছিল। আরিয়ান নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল এবং একটু রুক্ষ স্বরে বলল, আপনি নিজের চরকায় তেল দিন, আমি এই গুদামের পাহারাদার। কিন্তু সেই প্রবীণ ব্যক্তি বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার চোখে চোখ রেখে বললেন, পাহারা দেওয়া আর দুর্বলকে ব্ল্যাকমেল করা, এই দুটোর তফাৎ আমি খুব ভালো করেই বুঝি। এ কথা শুনে আরিয়ানের মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে তবুও নিজের বলা উঁচিয়ে বলল,
আপনি কি আমাকে শেখাবেন আমার দায়িত্ব কি? প্রবীণ মানুষটি তাচ্ছিল্যের হাসি হাসলেন এবং ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি মীরার দিকে তাকালেন, যে তখনও ভয়ে কাঁপছিল, এবং তারপর শান্ত গলায় বললেন, মা, একদম ভয় পাবে না, আমি এখানে আছি। এই কটি কথা কানে যেতেই মীরার মৃতপ্রায় শরীরে যেন কিছুটা প্রাণের সঞ্চার হল। সে কাঁপা গলায় পুরো ঘটনাটি খুলে বলার চেষ্টা করল, কিভাবে সে অসহায় হয়ে এখানে লুকিয়েছিল এবং কিভাবে তাকে এই ঘরে জোর করে আনা হয়েছে। তার প্রতিটি বাক্যে যন্ত্রণা ছিল, প্রতিটি শব্দে ফুটে উঠছিল চরম হতাশা। প্রবীণ মানুষটি গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন এবং তারপর আরিয়ানের দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর এখন বজ্রের মতো কঠিন হয়ে উঠেছিল। তিনি বললেন, যদি এই নারী বিনা অনুমতিতে ঢুকে থাকে, তবে তাকে পুলিশের হাতে তুলে দাও বা এখান থেকে বের করে দাও, কিন্তু তাকে এই নির্জন ঘরে আটকে রেখে ভয় দেখানোর কোনো আইনি অধিকার তোমার নেই। আরিয়ান এখন সম্পূর্ণ কোণাঠাসা হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে এই যুক্তির কী পাল্টা জবাব সে দেবে। সে কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আপনি এর মধ্যে নাক গলাবেন না, না হলে আপনার ফল ভালো হবে না। কিন্তু প্রবীণ মানুষটি নির্ভয়ে নিজের পকেট থেকে একটি চামড়ার ওয়ালেট বের করলেন এবং একটি পরিচয়পত্র আরিয়ানের মুখের সামনে ধরলেন। কার্ডটির উপর চোখ পড়তেই আরিয়ানের চেহারার রং উধাও হয়ে গেল। তার চোখে যে দম্ভ আর অহংকার ছিল তা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। আসলে ওই প্রবীণ মানুষটি কোনো সাধারণ পথচারী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল, যিনি নিজের সারা জীবন সততা ও শৃঙ্খলার সাথে দেশের সেবা করেছিলেন এবং এমন অনেক অপরাধীকে সোজা করেছিলেন। এখন আরিয়ানের মুখে আর কোনো কথা জোগাচ্ছিল না। সে সাথে সাথে নিজের স্বর নামিয়ে ফেলল এবং মিনমিন করে বলল, স্যার, আপনি বিষয়টা ভুল বুঝছেন, আমি তো শুধু নিজের মালিকের কাজ করছিলাম। কিন্তু অবসরপ্রাপ্ত কর্নেল তাকে মাঝপথেই থামিয়ে দিলেন এবং কড়া ধমক দিয়ে বললেন, মালিকের কাজের দোহাই দিয়ে কোনো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা সবচেয়ে জঘন্য অপরাধ। এই কথা শুনতেই মীরার চোখে আবার জল নেমে এলো, কিন্তু এবারের চোখের জলে ভয়ের সাথে সাথে মুক্তির একটা ছোট্ট আশাও লুকিয়েছিল। কর্নেল সাহেব নিজের পকেট থেকে কিছু টাকা বের করে আরিয়ানের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, ওর ভাড়ার টাকাটা রেখে দে, আর যদি জরিমানা লাগে তবে সেটাও এর মধ্যে থেকে কেটে নে। আরিয়ান টুঁ শব্দ না করে টাকাটা মাটি থেকে তুলে নিল এবং চুপচাপ দাঁড়িয়ে রইল। তার গলার আওয়াজ আর আগের মতো উদ্ধত ছিল না, বরং তার সারা শরীরে ভয়ের শিহরণ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কয়েক সেকেন্ডের মধ্যেই গুদামের দরজাটা পুরো খুলে দিল এবং চোখ নিচু করে সেখান থেকে সরে দাঁড়াল। আরিয়ান সরে যেতেই মীরার পা যেন আর চলতে চাইছিল না এবং সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার হাত তখনও কাঁপছিল, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে কর্নেল সাহেবের দিকে তাকালো এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার পা ছুঁয়ে প্রণাম করতে গেল। কিন্তু কর্নেল সাহেব সাথে সাথে তাকে তুলে ধরলেন এবং স্নেহের সাথে বললেন, মা, কারোর সামনে এতটা মাথা নত করো না যে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো। এই পৃথিবীতে যেমন রাক্ষস আছে, তেমনি দেবতাও আছে। শুধু সঠিক সময়ে সঠিক মানুষের দেখা পেয়ে গেলে জীবন আবার নতুন করে শুরু করা যায়। মীরা চোখের জল মুছল এবং প্রথমবারের মতো তার বিষণ্ণ মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। রাতের অন্ধকার ভেদ করে শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছিল, যেন মীরার জীবনও একটি নতুন আলোকময় পথের দিকে পা বাড়াচ্ছিল। কিন্তু এই কাহিনী এখানেই সমাপ্ত হবার ছিল না, কারণ আগামী দিনে যা ঘটতে চলেছিল তা শুধু মীরার নয়, বরং আরও অনেকের জীবনের রুক্ষ বাস্তবতাকে সমাজের সামনে তুলে ধরতে চলেছিল। আর এই যাত্রাপথে এখনও এমন অনেক রহস্য ও সংগ্রাম লুকিয়েছিল যা মনুষ্যত্বকে আবারও কঠিন পরীক্ষার সম্মুখীন করতে চলেছিল। শহরের কোলাহল ক্রমশ বাড়ছিল, কিন্তু ওই গুদামঘরের ঘটনাটি ৩ জনের জীবনেই এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল।
মীরা এখন অনেকটা ধাতস্থ হয়েছিল এবং গুদামের বাইরে এসে খোলা বাতাসে শ্বাস নিচ্ছিল। তার কাছে এখন যাবার কোনো জায়গা ছিল না, কিন্তু মন থেকে আতঙ্কের মেঘ কিছুটা সরে গিয়েছিল। অন্যদিকে আরিয়ান নিজের পাহারাদারের ঘরে চুপচাপ বসেছিল, কিন্তু আজ তার মন অদ্ভুতভাবে ব্যাকুল হয়ে উঠেছিল। কর্নেল সাহেবের বলা কথাগুলো তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। মালিকের কাজের দোহাই দিয়ে কোনো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা সবচেয়ে জঘন্য অপরাধ। এই বাক্যগুলো যেন তার বিবেকের গভীরে কোথাও প্রবলভাবে নাড়া দিয়েছিল। সে যখন প্রথমবারের মতো আয়নায় নিজের মুখটা দেখল, তখন সে নিজের চোখেই চরম ঘৃণা অনুভব করল। তার মনে পড়তে লাগল কিভাবে বিগত কয়েক বছর ধরে সে এই শহরের দুর্বল ও অসহায় মানুষদের ভয় দেখিয়ে নিজের আখের গুছিয়ে আসছিল। কিন্তু আজ জীবনের প্রথমবার কেউ একজন তাকে চোখে চোখ রেখে তাকে তার আসল পরিচয়টা দেখিয়ে দিয়েছিল, এবং সেটাও অত্যন্ত দৃঢ়তার সাথে। সেই রাতে মীরা যখন গুদাম এলাকা ছেড়ে বড় রাস্তার দিকে এগোচ্ছিল, তখন তার পা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগল। তার কাছে না ছিল থাকার কোনো জায়গা, আর না ছিল চেনা কোনো মুখ। সে বিশাল শহরের ভিড়ে হারিয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে একটা পরিচিত গলা ভেসে এলো, মীরা, দাঁড়াও। সে ভয়ে ভয়ে ঘুরে দেখল যে সে সেই একই আরিয়ান। কিন্তু এইবার তার চেহারায় সেই পাশবিকতা ছিল না, বরং ছিল এক সত্যিকারের অপরাধবোধ এবং গভীর অনুশোচনা। মীরা আতঙ্কিত হয়ে 2 পা পিছিয়ে গেল, কিন্তু আরিয়ান 2 হাত জোড় করে বলল, আমাকে আর ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করতে এসেছি। আজ আমি যা করতে যাচ্ছিলাম তা ক্ষমার অযোগ্য। আমি নিজের বিবেকের কাছে দগ্ধ হচ্ছি। মীরা তার কথা শুনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝে উঠতে পারছিল না যে এই লোকটিকে বিশ্বাস করা উচিত হবে কিনা। আরিয়ান অত্যন্ত ধীর গলায় বলল, তুমি চাইলে আমি তোমার একটি ব্যবস্থা করে দিতে পারি। এই অচেনা শহরে একা থাকা কোনো মেয়ের পক্ষে নিরাপদ নয়। শহরের এক প্রান্তে আমার বৃদ্ধা মা থাকেন। তুমি সেখানে কিছুদিন আশ্রয় নিতে পারো, যতদিন না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ। মীরার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা মোটেও সোজা ছিল না, কিন্তু বাস্তবের মাটিতে তার কাছে অন্য কোনো বিকল্পও খোলা ছিল না। সে কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হল এবং তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক এটাই ছিল সেই সন্ধিক্ষণ যেখান থেকে দুজনের জীবনের চাকা এক নতুন রাস্তায় ঘুরতে চলেছিল। আরিয়ান তাকে নিয়ে শহরের এক প্রান্তে অবস্থিত তার সাদামাটা বাড়িতে পৌঁছল। সেখানে তার বৃদ্ধা মা একাই থাকতেন, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। তিনি যখন মীরার করুণ অবস্থা দেখলেন, তখন কোনো বাড়তি প্রশ্ন না করেই তাকে নিজের বাড়িতে পরম মমতায় জায়গা করে দিলেন। মীরার প্রথমবার মনে হল যেন সে একটি হারিয়ে যাওয়া পরিবার ফিরে পেয়েছে। পরের কয়েকদিনের মধ্যে মীরা ঘরের সমস্ত কাজে সাহায্য করতে শুরু করল এবং সেই সাথে নিকটবর্তী বাজারে কাজ খুঁজতে আরম্ভ করল। আরিয়ান, যে একসময় শহরে ত্রাস এবং স্বার্থপর ছিল, সে এখন আমূল পরিবর্তিত হচ্ছিল। সে মীরার কাছ থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখত এবং প্রতিটি বিষয়ে তার মতামতের মর্যাদা দিত। তার মাও ছিলেন এই অভূতপূর্ব পরিবর্তন দেখে বিস্মিত ছিলেন। ধীরে ধীরে সময় গড়িয়ে যেতে লাগল এবং মীরা পাড়ার মোড়ে একটি ছোট বেকারিতে কাজ জুটিয়ে নিল। তার জীবন ধীরে ধীরে এক সুন্দর স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করল। কিন্তু জীবনের সংগ্রাম এত সহজে শেষ হবার নয়। পাড়ার লোকেরা নানা ধরনের গুজব ছড়াতে লাগল। কেউ বলতো, এই অজানা মেয়েটি কে? কেউ বলতো, আরিয়ানেকে কেন নিজের বাড়িতে তুলেছে? সমাজের কৌতূহলী ও নোংরা চোখ সব সময় প্রশ্নবাণ ছুড়তেই থাকল। অনেকবার মীরাকে কটু কথা সহ্য করতে হল। অনেকবার আরিয়ানকেও সমাজের তীর্যক মন্তব্য শুনতে হল। কিন্তু এবার সে দমে গেল না। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সে এবার সত্যের পথেই চলবে। সময়ের ব্যবধানে
দুজনের মধ্যে এক অব্যক্ত ও পবিত্র সম্পর্ক গড়ে উঠতে লাগল, যার মধ্যে কোনো লালসা বা তাড়াহুড়ো ছিল না, ছিল কেবল গভীর বোঝাপড়া এবং অসীম সম্মান। মীরার মুখে এখন হাসির ঝিলিক দেখা যেত, এবং আরিয়ানের ভেতরের অন্ধকার মানুষটিও পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন কাজ থেকে ফেরার সময় যখন কয়েকজন বখাটে ছেলে মীরাকে অশ্লীল মন্তব্য করেছিল, তখন আরিয়ান বিন্দুমাত্র ভয় না পেয়ে তাদের রুখে দাঁড়িয়েছিল। সেদিন মীরার প্রথমবার মনে হয়েছিল যে এই পৃথিবীতে কেউ একজন আছে যে তার সুরক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে। ঠিক সেই মুহূর্তেই তার মনের মণিকোঠায় আরিয়ানের জন্যে এক বিশেষ স্থান তৈরি হয়ে গেল। কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর আরিয়ান নিজের মায়ের কাছে তার মনের কথা খুলে বলল এবং জানালো যে সে মীরাকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায়। তার মা একগাল হেসে বললেন, বাবারে, মানুষের আসল রূপ তার কর্মেই প্রকাশ পায়, এবং মীরার মতো গুণবতী মেয়ে এই পরিবারের জন্য ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু এই রাস্তাটি এতটা কুসুমাস্তীর্ণ ছিল না। সমাজ, পাড়া প্রতিবেশী এবং পুরনো কলঙ্ক বারবার তাদের পথে প্রাচীর হয়ে দাঁড়াত। অনেকবার পরিস্থিতি এতটা প্রতিকূল হয়ে যেত যে দুজনেরই মনে হতো হয়তো এই সম্পর্কটা মাঝপথেই ভেঙে যাবে, কিন্তু প্রতিবারই তাদের অটুট বিশ্বাস এবং একে অপরের প্রতি প্রগাঢ় সম্মান তাদের আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করত। অবশেষে পাড়ার একটি ছোট্ট কালী মন্দিরে কোনো আড়ম্বর ছাড়াই দুজনে একে অপরের হাত শক্ত করে ধরল এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হল। সেই বিয়েটা অত্যন্ত ছিমছাম হলেও তাতে সততা এবং ভালোবাসার এমন এক গভীরতা ছিল যা যে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে বহু গুণ মূল্যবান ছিল। কিন্তু কাহিনী এখানে উপসংহারে পৌঁছয় না, কারণ বিয়ের পর আসল জীবনযুদ্ধ শুরু হলো। নিয়তি তাদের সামনে নতুন নতুন বাধা দাঁড় করিয়ে দিল। কখনো আর্থিক টানাপড়ন, কখনো সমাজের বাঁকা চোখ, আর কখনো অতীত জীবনের কালো ছায়া যা তাদের পিছু ছাড়তে নারাজ ছিল। কিন্তু এখন তারা আর নিঃসঙ্গ ছিল না, তারা একে অপরের পরিপূরক ছিল, এবং এই ঐক্যবদ্ধতাই তাদের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হয়েছিল। সেই দিন থেকে মীরা এবং সেই আরিয়ান যে নিজের অন্ধকার অতীতকে মুছে ফেলেছিল, একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যেখানে প্রতিটি দিন একটি কঠিন পরীক্ষা নিয়ে আসত, কিন্তু প্রতি রাতের শেষে একটি নতুন আশার সূর্যোদয়ও হতো। বিয়ের পর মীরা এবং আরিয়ানের জীবন ধীরে ধীরে একটি সুন্দর সুরে বাধা পড়তে শুরু করেছিল। ভোরের প্রথম আলোর সাথে সাথে তাদের বাড়ির রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসত। মীরা নিজের হাতে জলখাবার বানাত এবং আরিয়ানের মা তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে নবদম্পতির মঙ্গল কামনা করতেন। বাড়িটি আয়তনে ছোট হলেও তা ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিল। ঘরের প্রতি কোণে এক নতুন জীবনের সুবাস বইত। আরিয়ান এখন আর সেই পুরনো গুদামের গুন্ডা ছিল না। তার আচার আচরণে এক অসম্ভব স্থিরতা চলে এসেছিল। সে জীবনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে ফেলত এবং মীরার সম্মানকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্য দিত। মীরাও ধীরে ধীরে নিজের ফেলে আসা যন্ত্রণাকে মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করছিল। বেকারিতে তার কাজ বেশ ভালোই এগোচ্ছিল এবং সেখানকার সহকর্মীরাও এখন তাকে আপন করে নিয়েছিল। কিন্তু এই শান্তির বাতাবরণের মাঝেই এক অজানা আতঙ্ক সব সময় তার মনের গভীরে বাসা বেঁধে থাকত, যেন কোনো পুরনো শত্রু এখনও তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। আর সেই আশঙ্কাই একদিন বাস্তব হয়ে তার সামনে এসে হাজির হল। সেই ভর দুপুরে যখন রোদের তেজ প্রখর ছিল এবং মীরা কাজ সেরে বাড়ি ফিরছিল, রাস্তার এক নির্জন বাঁকে দাঁড়িয়ে থাকা তিনটি ছায়ামূর্তি হঠাৎ তার পথ আগলে দাঁড়াল, যেন সময় সেখানেই থমকে গেল। সামনে দণ্ডায়মান লোকটার ওপর চোখ পড়তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে ছিল তার মৃত স্বামীর খুড়তুতো ভাই, অর্থাৎ তার কাকা শ্বশুর। সেই লোভী মানুষটি, যার চোখে কখনো সম্পর্কের কোনো মূল্য ছিল না, ছিল কেবল সম্পত্তির লালসা। তার সাথে আরও দুজন হৃষ্টপুষ্ট লোক ছিল, যাদের চোখে স্পষ্ট বদমাইশির ছাপ দেখা যাচ্ছিল। কাকা শ্বশুর এক কুটিল হাসি হেসে বলল,
কি ব্যাপার, বৌমা এখন তো দেখছি শহরের রানী হয়ে বসে আছো। মীরার গলার স্বর শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজেকে শক্ত করে বলল, আমার রাস্তা ছাড়ুন, আমাকে আপনাদের সাথে কোনো কথা বলতে হবে না। কিন্তু তার কথায় যতটা তেজ ছিল, মনে ঠিক ততটাই ভয় দলা পাকিয়ে উঠছিল। কাকা শ্বশুর এক পা এগিয়ে এসে হিস হিস করে বলল, কথা তো তোমাকে বলতেই হবে, কারণ গ্রামের যে জমিটা তোমার নামে রয়েছে সেটা আমাদের চাই। ওই দলিলে সই করে দাও আর নিজের এই নতুন নাগরকে নিয়ে শান্তিতে সংসার করো, না হলে তোমার এই নতুন বাড়ি আর এই নতুন সুনামির গল্পটাও বেশি দিন টিকবে না। এই জঘন্য হুমকি শুনতেই মীরার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে হলো যেন কেউ আবার তার সাজানো বাগান থচনচ করতে চলে এসেছে। সে কোনো কথা না বাড়িয়ে তাদের পাশ কাটিয়ে দ্রুত বাড়ির দিকে ছুট লাগাল। তার বুক হাঁপানির মতো কাঁপছিল, শ্বাস আটকে আসছিল এবং চোখ থেকে জলের ধারা কিছুতেই থামছিল না। বাড়ি পৌঁছতেই সে দরজার চৌকাঠে বসে পড়ল এবং ডুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ পর আরিয়ান যখন নিজের ডিউটি থেকে বাড়ি ফিরল এবং সে মীরাকে এই বিধ্বস্ত অবস্থায় দেখল, তখন তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে সাথে সাথে তার পাশে বসে তার হাত ধরল এবং শান্ত গলায় পুরো বিষয়টি জানল। প্রতিটি শব্দের সাথে তার কপালের শিরাগুলো ফুলে উঠছিল, তার চোখে আগুন জ্বলছিল। কিন্তু এবার সেই রাগ অন্ধ ছিল না, বরং এক দায়িত্ববোধ ও সুরক্ষার প্রতিশ্রুতিতে ভরপুর ছিল। সে মীরার চোখের জল নিজের হাতে মুছে দিয়ে বলল, এখন তুমি আর এই পৃথিবীতে একা নও। এই কথা শুনে মীরার ভেতরে যেন হারানো সাহস ফিরে এলো। কিন্তু আসল অগ্নি পরীক্ষা এবার শুরু হলো। পরের দিন সকাল থেকেই কাকা শ্বশুর এবং তার গুন্ডা বাহিনী কলোনিতে এসে অশান্তি পাকাতে লাগল। প্রতিবেশীদের সামনে কুৎসিত কথা রটাতে লাগল। কেউ বলতো এই মেয়েটি চরিত্রহীনা, গ্রাম থেকে পালিয়েছে। কেউ বলতো সে টাকার লোভে আরিয়ানকে ফাঁসিয়েছে। সমাজের নোংরা মুখগুলো বিষ ছড়াতে লাগল এবং প্রতিটি কটূক্তি মীরার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। অনেকবার সে রাতে বালিশে মুখ গুজে কাঁদত এবং নিজেকে প্রশ্ন করত যে সে কি আরিয়ানকে বিয়ে করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রতিবারই আরিয়ান তার হাত শক্ত করে ধরে তাকে বিশ্বাস করাতো যে সত্যের পথ কখনো মসৃণ হয় না। একদিন পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল যে কাকা শ্বশুর তার লোকজনকে নিয়ে বাড়ির ঠিক বাইরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। সে বাড়ির দরজায় সজোরে লাথি মারতে শুরু করল এবং হুমকি দিল যে মীরা যদি দলিলে সই না করে তবে সে দুজনের জীবন ছারখার করে দেবে। ঠিক সেই সময় আরিয়ান দরজা খুলল এবং প্রথমবারের মতো বুক চিতিয়ে তার সামনে এসে দাঁড়াল। তার চোখে আর কোনো শঙ্কা ছিল না, বরং এক ইস্পাত কঠিন সংকল্প ছিল। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এই বাড়ি এখন মীরার এবং আমি তার বিবাহিত স্বামী। যদি তুমি আর এক পাও এগো তবে আইন তোমাকে এর যোগ্য জবাব দেবে। এই কথা শুনে কাকা শ্বশুর কয়েক মুহূর্তের জন্য হচকচিয়ে গেল, কিন্তু তার চোখে প্রতিশোধের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই দিনই আরিয়ান সিদ্ধান্ত নিল যে এখন এই লড়াই পেশি শক্তি দিয়ে নয়, বরং আইনি পথেই লড়া হবে। সে মীরাকে নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে গেল এবং পুরনো সমস্ত সম্পত্তির কাগজপত্র বের করালো। ধীরে ধীরে আইনি পথে সত্য সামনে আসতে লাগল যে মীরাই সেই গ্রামের জমির প্রকৃত ও আইনি হকদার। কিন্তু এই পথটা একেবারেই সহজ ছিল না। আদালতের প্রতিটি শুনানি একটি নতুন মানসিক পরীক্ষা হয়ে দাঁড়াত। কখনো জোগাড় করা সাক্ষীরা ভয় পেয়ে বয়ান বদলে ফেলত, কখনো বিপক্ষ জাল প্রমাণ পেশ করে মামলা ঘোরাতে চাইত। আদালতের চক্কর কাটতে কাটতে দুজনেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তারা রণে ভঙ্গ দেয়নি।
এরই মধ্যে আরিয়ানের বর্তমান সিকিউরিটি কোম্পানির চাকরির ওপরও কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল। কাকা শ্বশুরের ঘুষ খাওয়া লোকেরা অফিসে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পাঠাতে লাগল যে সে তোলাবাজি এবং বিতর্কিত জমি দখলের বিষয়ে জড়িত। একদিন কোম্পানির ম্যানেজার তাকে ডেকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল যে সে যদি এই জমি জমার মামলা থেকে সরে না আসে তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ কথা শুনে মীরার বুক ফেটে গেল। সে কাঁদতে কাঁদতে আরিয়ানকে বলল, আরিয়ান, তুমি এসব ছেড়ে দাও, তাহলে আমি আবার কোথাও হারিয়ে যাব, কিন্তু তুমি আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না। কিন্তু আরিয়ান তার অশ্রুজল চোখের দিকে তাকিয়ে বলল, আমি যদি আজ ভয়ে পিছিয়ে যাই তবে নিজের বিবেকের কাছেই চিরকাল অপরাধী হয়ে থাকব। এই লড়াই শুধু এক টুকরো জমির নয়, এটা তোমার হারিয়ে যাওয়ার সম্মানের, আর এখন এটা আমারও সবচেয়ে বড় কর্তব্য। সেই মুহূর্তে মীরার মনে হল যে সে শুধু একজন স্বামী পায়নি, বরং একজন ঈশ্বর প্রেরিত রক্ষাকর্তা পেয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেল এবং অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এলো, যেদিন মাননীয় বিচারক তার চূড়ান্ত রায় শোনালেন। রায় গেল মীরার পক্ষে। ওই জমি সম্পূর্ণভাবে তাঁরই বলে আইনি স্বীকৃতি পেল এবং তার কাকা শ্বশুরকে আদালত অবমাননা ও হুমকির দায়ে কঠোর শাস্তি দেওয়া হল। এই জয় শুধু একটি আইনি মামলার জয় ছিল না, বরং সেই লড়াকু নারীর জয় ছিল যে শত বাধা সত্ত্বেও হার মানেনি, এবং সেই পরিবর্তিত পুরুষের জয় ছিল যে নিজের অন্ধকার অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে আলোর দিশারি বানিয়েছিল। সেই দিন মীরা যখন এজলাসের বাইরে এসে আরিয়ানের হাত ধরল, তখন তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু এবার সেই জল কোনো বেদনার ছিল না, বরং পরম স্বস্তি এবং বিজয়ের গৌরবের ছিল। কিন্তু মানুষের জীবনের পরীক্ষা এখানেই সমাপ্ত হয়ে যায় না, কারণ এই জয়ের পরেও এমন অনেক কঠিন চ্যালেঞ্জ তাদের জন্য ওত পেতে অপেক্ষা করছিল, যা তাদের সম্পর্ক এবং তাদের ধৈর্যকে আরও একবার চরম পরীক্ষায় ফেলতে চলেছিল। আদালতের রায়ের পর মীরা ও আরিয়ানের জীবনে যেন এক স্নিগ্ধ বসন্ত এসেছিল। দীর্ঘ কয়েক মাস ধরে যে মানসিক চাপ ও উদ্বেগ তাদের বুকের উপর জগদল পাথরের মতো চেপে বসেছিল, তা ধীরে ধীরে বাষ্পীভূত হতে শুরু করেছিল। কিন্তু এই প্রশান্তি খুব বেশি দিন স্থায়ী হওয়ার ছিল না, কারণ ভাগ্য প্রায়শই মানুষের সবচেয়ে দুর্বল জায়গাতেই চরম আঘাত হানতে পছন্দ করে। কয়েক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর একদিন সকালে আরিয়ান যখন তার সিকিউরিটি এজেন্সির ডিউটির জন্য তৈরি হচ্ছিল, তখনই তার ফোনে একটি জরুরি কল এলো। কলটি তার কোম্পানির হেড অফিস থেকে ছিল এবং তাকে অবিলম্বে সেখানে হাজিরা দিতে বলা হলো। সেখানে পৌঁছানোর পর সে জানতে পারল যে তার বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুতর ক্রিমিনাল অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি ছিল যে সে ডিউটি চলাকালীন ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে এবং কালো টাকা নিয়ে কোম্পানির বদনাম করেছে। এ কথা শুনে আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ এগুলো ঠিক সেই ধরনের পুরনো অপরাধ ছিল যা থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে সংশোধন করে নিয়েছিল। সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারল যে এই গভীর ষড়যন্ত্র তার জেলে যাওয়া কাকা শ্বশুরেরই চাল, যে ভেতর থেকে এখনও বদলা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কোম্পানি থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। এই দুঃসংবাদ যখন মীরার কানে পৌঁছল, তখন তার বুকটা ধক করে উঠল। যে মানুষটি তার সম্মান রক্ষার্থে এত কিছু বিসর্জন দিয়েছিল, আজ সেই মানুষটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। বাড়ির দৈনন্দিন খরচ, মায়ের চিকিৎসার ব্যয় এবং প্রাত্যহিক প্রয়োজনগুলো হঠাৎ করেই একটি বিশাল পাহাড়ের মতো চেপে বসল। মীরা নিজেকে শক্ত হাতে সামলে নিল এবং স্থির সংকল্প করল যে এবার তাকেই পরিবারের হাল ধরতে হবে। সে বেকারিতে তার কাজের সময় দ্বিগুণ করে দিল। দিনে বেকারির কাজ আর রাতে বাড়িতে বসেও বিভিন্ন খাবারের প্যাকেট তৈরি করতে শুরু করল। অতিরিক্ত পরিশ্রমে তার চোখের নিচে গভীর কালি পড়তে শুরু করেছিল, কিন্তু তার অদম্য সাহসে এক বিন্দুও ভাটা পড়তে দেখা যায়নি।
অন্যদিকে আরিয়ান ঘরের চার দেওয়ালের ভেতর গুমরে মরতে শুরু করেছিল। সে বারবার নিজের ভাগ্যকে দোষ দিত যে তার পুরনো পাপ আজ তার সামনে প্রতিশোধ নিতে এসে দাঁড়িয়েছে। এমন অনেক বিনিদ্রা রজনী কেটেছে যখন সে জানালার ধারে চুপচাপ বসে থাকত এবং মীরাকে ক্লান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় দেখে নিজের বিবেককে প্রশ্ন করত যে সে কি সত্যিই একজন সৎ মানুষ হয়ে উঠতে পেরেছে, নাকি এইসব সাধু সাজা কেবলই একটা অভিনয় ছিল। কিন্তু প্রতিবারই মীরা সকালে উঠে তার হাত ধরে সাহস জোগাত আর বলতো যে মিথ্যার মেঘ সত্যের সূর্যকে সাময়িক ঢাকতে পারে, কিন্তু চিরকাল আটকে রাখতে পারে না। এরই মাঝে কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত শুরু হলো এবং পুরনো হিসেব নিকেশগুলোও ঘেঁটে দেখা হতে লাগল। অনেক সাজানো মিথ্যে সাক্ষী সামনে এলো যারা আরিয়ানের বিরুদ্ধে বানানো বয়ান দিল। কিছু ঘটনাকে অতিরঞ্জিত করে এমনভাবে পেশ করা হলো যেন আরিয়ানই মূল অপরাধী। এসব দেখে আরিয়ানের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকল। তার মনে হতে লাগল যে হয়তো এবার সে এই চক্রব্যূহে হেরে যাবে। কিন্তু গল্পের মোড় তখন এক নতুন নাটকীয় বাঁক নিল যখন সেই একই অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব, যিনি গুদামে মীরাকে রক্ষা করেছিলেন, হঠাৎ তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। তার হাতে একটি বাদামি রঙের ফাইল ছিল এবং মুখে ছিল সেই চিরপরিচিত গাম্ভীর্য। তিনি আরিয়ানকে বললেন যে তিনি তার সাসপেনশন এবং তদন্তের ব্যাপারে খোঁজ পেয়েছেন এবং প্রকৃত সত্যকে সবার সামনে তুলে ধরতে এসেছেন। আসলে তার কাছে সিসিটিভি ফুটেজ এবং এমন কিছু অকাট্য প্রমাণ ছিল যা নির্দ্বিধায় এটা প্রমাণ করতে পারত যে সাম্প্রতিক সময়ে আরিয়ান তার আচরণে সম্পূর্ণ সৎ ছিল এবং তার বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগগুলো পুরোটাই সাজানো। এ কথা শুনে আরিয়ান ও মীরার হতাশাগ্রস্ত চোখে নতুন আশার প্রদীপ জ্বলে উঠল। কর্নেল সাহেব তার পুরনো প্রশাসনিক প্রভাব কাজে লাগালেন এবং তদন্তকারী কমিটিকে সত্যটা অনুধাবন করতে বাধ্য করলেন। ধীরে ধীরে মিথ্যের জাল ছিন্ন হতে শুরু করল এবং জলের মতো পরিষ্কার হয়ে গেল যে আরিয়ানকে ফাঁসানোর জন্য এক সুগভীর চক্রান্ত করা হয়েছিল। কিন্তু এই পুরো অগ্নি পরীক্ষাটি তাদের দুজনকেই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর্থিক দৈন্যদশা চরম আকার ধারণ করেছিল। অনেকবার চালের ড্রাম শূন্য হয়ে যেত এবং মীরাকে প্রতিবেশীদের কাছ থেকে ধার করতে হতো। কলোনির লোকেরা আবার নতুন করে নিন্দামন্দ করতে শুরু করেছিল। কেউ মেকি সমবেদনা দেখাত, তো কেউ তীব্র কটূক্তি করত। কিন্তু এই প্রবল ঝড়ের মাঝেও একটি জিনিস যা টলমল হয়নি তা হল মীরা এবং আরিয়ানের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। অবশেষে দীর্ঘ কয়েক সপ্তাহ তদন্তের পর আরিয়ান সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি পেল এবং সে তার চাকরি ফেরত পেল। সেই দিন যখন সে বিজয়ীর বেশে বাড়ি ফিরল, মীরা তাকে দেখে এক অম্লীন হাসি হাসল। দুজনের চোখেই আনন্দাশ্রু ছিল, তবে এবার সেই অশ্রু ছিল জীবনের সবচেয়ে বড় জয়ের। কিন্তু জীবন তখনও আরও একটি বিস্ময়ে তাদের জন্য জমিয়ে রেখেছিল। সেই রাতেই, যখন সব কিছু শান্ত এবং স্বাভাবিক মনে হচ্ছিল, তখনই মীরার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল এবং সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আরিয়ান দিশেহারা হয়ে পড়ল এবং তাকে সাথে সাথে কাছের একটি নার্সিংহোমে নিয়ে গেল। ডিউটি ডাক্তার প্রাথমিক পরীক্ষার পর যে সুসংবাদটি দিলেন তাতে দুজনেই আনন্দে হতবাক হয়ে গেল। মীরা মা হতে চলেছিল। এই খবরটি তাদের কাছে সমস্ত দুঃখের পর পরম প্রাপ্তির কারণ ছিল। তবে সেই সাথে এটি একটি নতুন দায়িত্ব ও সূক্ষ্ম ভয়ও নিয়ে এলো, কারণ এখন তাদের আর শুধু দুজনের জন্য নয়, পৃথিবীতে আসতে চলা নতুন অতিথির জন্য লড়াই চালিয়ে যেতে হবে। সেই গভীর রাতে হাসপাতালের নিস্তব্ধ কেবিনে বসে দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরল
এবং কোনো কথা না বলেই এই নীরব প্রতিজ্ঞা করল যে জীবনের পথে যতই কাঁটা বিছানো থাক না কেন তারা আর কখনো হার মানবে না। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে আসন্ন সময় তাদের এই প্রতিজ্ঞার সবচেয়ে কঠিন পরীক্ষা নিতে একেবারে প্রস্তুত হয়ে আছে। হাসপাতালের সেই শান্ত কেবিনে, যার দেওয়ালগুলো হালকা নীল রঙের এবং বাতাসে ওষুধের চেনা গন্ধ মিশেছিল, মীরা আর আরিয়ান এক নতুন ভোরের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। ডাক্তারের ওই ছোট্ট কথাটি তাদের জীবনে এক অকল্পনীয় অর্থের সঞ্চার করেছিল। মীরা মা হতে চলেছে এবং এই সুসংবাদ তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদের থেকে কম কিছু ছিল না। কিন্তু এই আনন্দের আতিশয্যের সাথে সাথে দায়িত্বের এক বিশাল পর্বত এসে দাঁড়িয়েছিল। এখন জীবনের প্রতিটি ছোটখাটো সিদ্ধান্ত শুধু তাদের ভবিষ্যতের জন্যেই নয়, বরং সেই ছোট্ট ভ্রূণটির জন্যেও ছিল, যা ধীরে ধীরে মীরার গর্ভে প্রাণ পাচ্ছিল। আরিয়ান সেই মুহূর্তেই নিজের বিবেকের কাছে একটি ইস্পাত কঠিন প্রতিজ্ঞা করল যে সে আর কখনো নিজের অতীত জীবনের কালিমাগুলোকে তার বর্তমানের সুন্দর সত্যের ওপর প্রভাব বিস্তার করতে দেবে না। সে নিজের নিরাপত্তারক্ষীর দায়িত্ব আরও চরম নিষ্ঠার সাথে পালন করতে শুরু করল। প্রতিটি সাধারণ মানুষের সাথে সে মানবিক আচরণ করতে শুরু করল এবং বিপন্ন মানুষদের যথাসাধ্য সাহায্য করতে লাগল। ধীরে ধীরে সমাজে তার ভাবমূর্তি আমূল বদলে যেতে শুরু করল। যারা কখনো তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলত, আজ তারাই তার পরোপকারী মনোভাবের প্রশংসা করতে শুরু করল। অন্যদিকে মীরাও নিজের কাজে আরও দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ল। সে বেকারির কাজ বাড়িয়ে দিয়ে বাড়িতেই একটি ছোটখাটো কেটারিং এবং ট্রেনিং সেন্টার শুরু করল, যেখানে সে নিজের মতো সমাজ জুতো এবং অভাবী নারীদের হাতের কাজ শেখাতে লাগল। তার জীবনের লক্ষ্য এখন আর শুধু নিজের সংসার সামলানো ছিল না, বরং অন্যান্য অসহায় মেয়েদেরও নিজের পায়ে দাঁড় করানো ছিল। সময় তার নিজস্ব গতিতে এগোতে লাগল এবং হাজারো সংগ্রামের মাঝেও তাদের দাম্পত্য সম্পর্ক আরও নিবিড় হতে থাকল। কিন্তু জীবনের চূড়ান্ত পরীক্ষা তখনও বাকি ছিল। মীরার সেই দুর্নীতিগ্রস্ত কাকা শ্বশুর জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আরও একবার তাদের জীবনে বিষ ঢালার চেষ্টা করল। এবার সে একা আসেনি, বরং শহরের কিছু প্রভাবশালী রাজনৈতিক গুন্ডাদের সাথে নিয়ে এসেছিল এবং মীরার সেই গ্রামের জমির ওপর পুনরায় অবৈধ দখল নেওয়ার পায়তারা করল। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো অসহায় ছিল না। মীরা এখন আর সেই ভীতু নারী ছিল না, আর আরিয়ানও কোনো দিক থেকেই একা ছিল না। তারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সেই অন্যায় রুখে দাঁড়াল এবং আইনি ও সামাজিক পথে তাদের চিরতরে পরাস্ত করল। এবার পুলিশ ও প্রশাসনও কঠোর অবস্থান নিল এবং তার কাকা শ্বশুরের পুনরায় যাবজ্জীবন কারাদণ্ড হল। এই জয় শুধু একটি জমির মামলার জয় ছিল না, বরং এই জয় ছিল সেই অপরাজেয় সাহসের, যা বারবার মাটিতে পড়ে গিয়েও ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায়। এরই মাঝে সেই বহু কাঙ্ক্ষিত দিনটিও এলো, যেদিন মীরা একটি ফুটফুটে সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। পুরো বাড়িতে আনন্দের বাঁধ ভাঙা জোয়ার বয়ে গেল। আরিয়ানের বৃদ্ধা মায়ের চোখে আনন্দের বন্যা বইছিল। তিনি সদ্যজাত শিশুটিকে পরম স্নেহে কোলে নিয়ে ঈশ্বরের কাছে হাজারবার কৃতজ্ঞতা জানালেন। মীরা যখন প্রথমবার তার নারীর টুকরোকে নিজের বুকে জড়িয়ে ধরল, তার মনে হল যেন জীবনের সমস্ত বঞ্চনা ও কষ্ট সেই এক মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেই শিশু শুধু তাদের সন্তানই ছিল না, বরং তাদের দীর্ঘ লড়াই, অমানসিক কষ্ট আর চূড়ান্ত জয়ের এক জীবন্ত প্রতীক ছিল। বছর পেরিয়ে গেল এবং তাদের সেই ছোট্ট বাড়িটি এখন একটি স্বয়ংসম্পূর্ণ সুখী পরিবারে পরিণত হয়েছিল।
মীরার সেই ছোট্ট কেটারিং সেন্টারটি এখন একটি বিশাল নারী কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে শত শত নারী আত্মনির্ভরশীল হয়ে উঠছিল। আর আরিয়ানও তার কোম্পানিতে সততা ও বিশ্বস্ততার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছিল। অনেকবার তাকে শ্রেষ্ঠ কর্মীর সম্মান জানানো হয় এবং তার এই রূপান্তরের গল্প সাধারণ মানুষের কাছে এক জ্বলন্ত অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, তারা তাদের জীবনের সেই অন্ধকার ও যন্ত্রণাময় অধ্যায়টি কখনো ভুলে যায়নি, বরং সেটিকে নিজেদের এগিয়ে যাওয়ার জ্বালানিতে পরিণত করেছিল। একদিন আরিয়ান তার শিশু সন্তানকে নিয়ে ঠিক সেই গুদামঘরের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে একসময় তার এবং মীরার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। সেই গুদামটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জীবনও বড় অদ্ভুত জাদুকর, কখনো অতল গহ্বরে ফেলে দেয়, তো কখনো এক টানে আকাশে তুলে ধরে। আর মীরা তার কাঁধে মাথা রেখে শান্ত গলায় বলল, পার্থক্য শুধু এটুকুই যে এখন আমরা খাদের কিনারায় হোঁচট খেয়েও নিজেদের সামলে নেওয়ার জাদুটা শিখে গেছি। সেদিন দুজনের চোখে একটাই অলিখিত কথা ফুটে উঠেছিল, যে মানুষ যদি নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্তের পথে হাঁটে, তবে তার জীবন সত্যিই স্বর্গে পরিণত হতে পারে। আর একজন নারী যদি নিজের ভেতরের আগুন নিভতে না দেয়, তবে সে যে কোনো অমাবস্যাকে পূর্ণিমায় রূপান্তরিত করতে পারে। এটাই ছিল এই বাস্তব গল্পের অমোঘ সত্য। এটাই ছিল এর সুন্দর পরিসমাপ্তি, এবং এটাই সেই কালজয়ী শিক্ষা, যা সমাজবদ্ধ প্রতিটি মানুষের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। সময় কারোর জন্য থেমে থাকে না, আর মীরা এবং আরিয়ানের জীবনও ধীরে ধীরে এক শান্ত ও দীর্ঘ নদীর মতো বয়ে চলল, যেখানে প্রতি বাঁকে এক নতুন উপলব্ধি, এক নতুন শিক্ষা এবং এক নতুন সামাজিক দায়িত্ব তাদের জন্য অপেক্ষা করতে থাকল। তাদের আদরের ছেলে এখন ধীরে ধীরে বড় হচ্ছিল, তার চোখের নিষ্পাপ চাহনির সাথে বাবা মায়ের সংগ্রামের না বলা ইতিহাসও যেন অবচেতনে মিশেছিল। মীরা প্রায় তাকে কোলে বসিয়ে নিজেদের জীবনের চড়াই উত্তারাইয়ের গল্প শোনাত, কিন্তু প্রতিবারই সেই গল্পের ভীতিপ্রদ এবং কষ্টের অংশগুলো একটু নরম করে বলতো, যাতে তার কচি মনে কোনো বিরূপ প্রভাব বা চাপ না পড়ে। সে চাইত তার সন্তান যেন সমাজের প্রতি ভয় নয়, বরং অসীম সাহস এবং মানবিকতা বুকে নিয়ে বড় হয়ে ওঠে। অন্যদিকে আরিয়ান এখন আক্ষরিক অর্থেই এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছিল। তার পরিচয় আর কেবল একজন কড়া পাহারাদারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এমন এক সমাজদরদী মানুষ হয়ে উঠেছিল, যে দুর্বলদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যে প্রভাবশালীদের কাছে মাথা নয় না, আর যে প্রতিদিন নিজেকে আরও একটু ভালো মানুষ তৈরি করার আপ্রাণ চেষ্টা করে। নিজের দায়িত্ব পালনের ফাঁকে সে এমন অনেক বিপথগামী মানুষের সাহায্য করেছিল, যারা মীরার মতো পরিস্থিতির শিকার হয়ে অন্ধকার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। অনেকবার সে ছোটখাটো অপরাধীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাদের শোধরানোর সঠিক পথও দেখাত, এবং যেখানে সম্ভব হতো নিজের সঞ্চিত অর্থ থেকে তাদের কর্মসংস্থানের সাহায্যও করত। তার এই অভাবনীয় ইতিবাচক চিন্তাধারা শুধু তার নিজের জীবনই আলোকিত করেনি, বরং সমাজের আরও অনেক পিছিয়ে পড়া মানুষের জীবনে ভোরের আলো এনে দিয়েছিল। মীরার সেই সেলাই ও রান্নার কেন্দ্র এখন একটি বিশাল এনজিওতে পরিণত হয়েছিল, যেখানে বহু নিগৃহীতা নারী কাজ করত এবং স্বাবলম্বী হয়ে নতুন জীবন শুরু করেছিল। সে এখন আর নিছক কোনো ভাগ্যবিলম্বিতা নারী ছিল না, বরং সমাজের বুকে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠেছিল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত এবং তার ঘুরে দাঁড়ানোর গল্প শুনে নিজেদের হতাশাগ্রস্ত জীবনে নতুন করে বেঁচে থাকার সাহস ফিরে পেত। কিন্তু এই আকাশছোঁয়া সফলতার মাঝেও মীরা ও আরিয়ান কখনো নিজেদের ফেলে আসা শেকড়কে বিস্তৃত হয়নি।
প্রতি বছর তারা সেই শিলিগুড়ির ছোট্ট বস্তিতে অবশ্যই যেত, যেখান থেকে মীরার এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল। সেখানে গিয়ে মীরা সেই আধভাঙা মন্দিরের চাতলের সামনে গিয়ে দাঁড়াত এবং কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে শান্ত হয়ে যেত, যেন নিজের পুরনো কষ্টগুলোকে ছুঁয়ে দেখত। কিন্তু এখন তার গাল বেয়ে আর জল গড়াত না, বরং বুকের ভেতর এক পরম স্বস্তি বিরাজ করত, যে সে নিজের সেই মর্মান্তিক কষ্টকেই নিজের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করেছে। বস্তির যেসব মানুষ একসময় তাকে অলক্ষণে ও বোঝা মনে করত, আজ তারা তাকে দেবীর মতো সম্মানের চোখে দেখত। অনেকবার স্থানীয় নারীরা তার কাছে এসে নিজেদের গার্হস্থ্য হিংসার কথা জানাত এবং মীরা তাদের আইনি ও মানসিক সাহস জোগাত। তাকে দেখে মনে হতো যেন নিষ্ঠুর সময় তাকে এক নতুন লৌহ মানবীর পরিচয় দিয়েছে। একদিন এমন এক শুভক্ষণও এলো যখন সেই গ্রামেই একটি বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হলো, যেখানে মীরাকে বিশেষ সমাজসেবীর সম্মানে ভূষিত করা হলো। সেই সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে যখন সে নিজের জীবনের গল্প শোনাল, তখন দর্শকাসনে বসা সবার চোখ জলে ভিজে উঠল। সে উদাত্ত কণ্ঠে বলল, জীবন আমাদের অনেকবার ভেঙে চুরমার করে দেয়, কিন্তু আমরা যদি নিজেদের মন থেকে ভেঙে পড়তে না দিই, তবে সেই আঘাতই আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তার এই হৃদয়স্পর্শী কথাগুলো সরাসরি সাধারণ মানুষের অন্তরে গিয়ে আঘাত করল। পাশেই দাঁড়িয়ে থাকা আরিয়ান তাকে এক দৃষ্টে দেখল এবং তার প্রশস্ত বুকে স্পষ্ট গর্ব ফুটে উঠল। তার সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়ে গেল, যেদিন সে প্রথমবার তাকে সেই গুদাম ঘরের অন্ধকারে ভয়ে কাঁপতে দেখেছিল। আর আজ সেই নারী সমাজের শত শত অবহেলিত মানুষের জন্য আশার আলোকবর্তিকা হয়ে উঠেছে। এই দীর্ঘ সফর একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না। এতে অবর্ণনীয় কষ্ট ছিল, পদে পদে অপমান ছিল, মৃত্যু ভয় ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো হাজারো হারের মাঝেও এতে চূড়ান্ত কোনো হার ছিল না। তারা প্রতিটি প্রতিকূলতার বুক চিরে মোকাবিলা করেছে এবং প্রতিবার নিজেদের আরও ইস্পাতের মতো শক্তিশালী করেছে। সময়ের পালা বদলে তাদের ছেলেও বড় হয়ে বাবা মায়ের দেখানো পথেই হাঁটতে শুরু করল। সেও অসহায় মানুষের সাহায্য করার ব্রত গ্রহণ করল এবং নিজের তারুণ্যকে একটি মহৎ উদ্দেশ্য দিল। এক স্নিগ্ধ সন্ধ্যায় যখন পুরো পরিবার বাড়ির খোলা ছাদে বসেছিল এবং পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, মীরা আকাশের বিশালতার দিকে তাকিয়ে একগাল হাসল, যেন সে নিজের অতীতকে নীরব ধন্যবাদ জানাচ্ছিল, কারণ সেই তীব্র কষ্টগুলো না থাকলে হয়তো এই অভাবনীয় শক্তিও কখনো তার ভেতর জন্ম নিত না। আরিয়ান তার পাশে এসে বসে শান্ত গলায় জিজ্ঞেস করল, কি এত ভাবছ? মীরা একটু হেসে তার দিকে তাকিয়ে উত্তর দিল, ভাবছি এটাই যে জীবন আমাদের কত বিচিত্র রঙের সাথে পরিচয় করিয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো মানুষ যদি সততা আর সাহসের হাত না ছাড়ে, তবে কোনো নিকষ কালো অন্ধকারই তাকে বেশি দিন আটকে রাখতে পারে না। সেদিন দুজনের মধ্যে আর কোনো বড় কথা হয়নি, কিন্তু তাদের সেই নীরবতার মাঝেই সংসারের সব কিছু লুকিয়েছিল, গভীর বোঝাপড়া, নিঃস্বার্থ ভালোবাসা আর সেই অবিচল বিশ্বাস যা যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত। আর এর সাথেই তাদের জীবনের গল্প এমন এক ঐশ্বরিক জায়গায় পৌঁছালো, যেখানে শেষ হওয়ার পরও তা মানুষের মনে চিরঞ্জীব হয়ে রইল। কারণ কিছু গল্প শুধু অবসর সময়ে শোনার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য তৈরি হয়। মীরা ও আরিয়ানের এই গল্প ঠিক তেমনই একটি আখ্যান, যা প্রতিটি বিপর্যস্ত মানুষকে এই ধ্রুব সত্য শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, মনে যদি সাহস আর সততার প্রদীপ জ্বলতে থাকে, তবে প্রতিটি দীর্ঘ অন্ধকারের পর এক নতুন সকালের সূর্য অবশ্যই উদিত হয়। বহু বছরের এই রোলার কোস্টার সফর কখন যে চোখের পলকে কেটে গেল
তা মীরা আর আরিয়ান নিজেরাও ঠিক মতো ঠাহর করতে পারল না। কিন্তু তাদের মুখের বলিরেখায়, চোখের গভীর অভিজ্ঞতায় এবং তাদের বুকের স্বস্তির স্পন্দনে তাদের পুরো জীবনের গল্প স্পষ্ট ফুটে উঠত। এখন তাদের বাড়িটি আর নিছক ইটের গাঁথনির কোনো বাড়ি ছিল না, বরং এমন এক পবিত্র আশ্রমে পরিণত হয়েছিল যেখানে ভেঙে পড়া মানুষেরা আসত আর জুড়ে গিয়ে হাসি মুখে ফিরে যেত। মীরার সেই নারী কল্যাণ কেন্দ্র এখন একটি বিশাল এনজিওর রূপ নিয়েছিল, যেখানে সমাজচ্যুত, সহায় সম্বলহীন এবং দুর্দশাগ্রস্ত নারীরা শুধু হাতের কাজই শিখত না, বরং নিজেদের নতুন করে বাঁচার অধিকারও খুঁজে পেত। মীরা নতুন আসা প্রতিটি হতাশাগ্রস্ত নারীকে দেখে নিজের পুরনো দিনগুলোর কথা মনে করত এবং তাকে সেই একই মানসিক শক্তি দেওয়ার চেষ্টা করত যা সে এক সময় নিজের ভেতর থেকে আবিষ্কার করেছিল। অন্যদিকে আরিয়ান এখনকার সিকিউরিটি এজেন্সির চাকরির একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তার সততা আর মানবিকতার দৃষ্টান্ত এখন শহরের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অনেকবার রাস্তাঘাটে অচেনা মানুষেরা তাকে চিনতে পেরে বলতো যে আপনিই কি সেই মহান মানুষটি যিনি এক অসহায় নারীর জীবন জাদুর মতো বদলে দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই আরিয়ান বিনয়ের সাথে হেসে বলতো, আমি নই মশাই, বরং পরিস্থিতির চাপ আর সেই নারীর নিজের ভেতরের অদম্য সাহসী তার জীবন বদলে দিয়েছে। কারণ সে খুব ভালো করেই জানত আসল শক্তি মীরার ভেতরে সুপ্ত ছিল। অবশেষে একদিন এমন সময় এলো যখন আরিয়ান তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিল। সেদিন কোম্পানির তরফ থেকে একটি চমৎকার বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তার সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয় এবং তাকে বিশেষ স্মারকে সম্মান জানানো হয়। কিন্তু সেই হাততালির ভিড়ে দাঁড়িয়ে আরিয়ানের চোখ শুধু একজন বিশেষ মানুষকে খুঁজছিল, আর সে হল মীরা। অনুষ্ঠান শেষে সে ভিড় ঠেলে সোজা তার কাছে গেল এবং ধীরে ধীরে বলল, তুমি যদি সেদিন আমাকে ক্ষমা করে সঠিক পথ না দেখাতে, তবে হয়তো আমি আজ এই সম্মানীয় মানুষটি হতে পারতাম না। মীরা তার দিকে গভীর মমতায় তাকালো এবং হালকা হেসে বলল, সেদিন আপনি যদি নিজের অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত না নিতেন, তবে হয়তো আমিও আজ এতটা পথ পেরিয়ে এখানে এসে দাঁড়াতে পারতাম না। দুজনের চোখের সামনে সেদিনের পুরো সফরটি বায়োস্কোপের মতো এক ঝলকে ভেসে উঠল। সেই অন্ধকার গুদামঘর, সেই মৃত্যু ভয়, সেই চোখের জল, আর তারপর সেই বুক ভরা সাহস যা তাদের জীবনকে এক নতুন ঠিকানার দিকে এগিয়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে তাদের ছেলেও বড় হয়ে একজন অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিষ্ঠিত মানুষে পরিণত হয়েছিল। বাবা মায়ের হাড় ভাঙা সংগ্রাম দেখে সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছিল যে জীবনের সবচেয়ে বড় সম্পদ কাগজে অর্থ নয়, বরং মানুষের প্রতি মানবিকতা। সেও সমাজের প্রান্তিক মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নিল এবং বাবা মায়ের অসমাপ্ত কাজকে নিজের কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলল। একদিন মীরা আশ্রমে বসে থাকা নারীদের মাঝে এমন একটি কথা বলল যা তার পুরো জীবনের সবচেয়ে বড় সারমর্ম ছিল। সে বলল যে জীবন আমাদের অনেকবার এমন এক গভীর খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের মনে হয় যে এবার বুঝি সব চিরতরে শেষ হয়ে গেল, কিন্তু সত্যিটা হলো সেই খাদটি আমাদের আসল উড়তে শেখার সূচনা। আমরা যদি সেই মুহূর্তে ভয় পেয়ে হাল ছেড়ে দিই, তবে গল্প সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা সাহস জুগিয়ে ডানায় ভর করে লাফ দিই, তবে সেই উড়ানই সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে ওঠে। তার এই কথা সেখানে বসা প্রতিটি নারীর হৃদয়ে চিরকালের মতো গেঁথে গেল। সেই সন্ধ্যায়
যখন সূর্য পশ্চিম দিগন্তে ডুবছিল এবং আকাশ সোনালি ও কমলা রঙে রেঙে উঠেছিল, মীরা আর আরিয়ান তাদের বাড়ির ছাদে ইজি চেয়ারে বসেছিল। চারপাশের বাতাসে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল, যেন জীবন অবশেষে তাদের সেই পরম স্বস্তি ফিরিয়ে দিয়েছিল, যার জন্য তারা একসময় এত রক্তজল করা লড়াই করেছিল। আরিয়ান আকাশের দিকে একদৃষ্টে বলল, জানো মীরা, সেদিন যদি আমি তোমাকে সেই গুদাম ঘরে ছেড়ে দিতাম, তবে হয়তো আজ আমি নিজের বিবেকের আদালতে কখনো মাথা তুলে দাঁড়াতে পারতাম না। মীরা তার দিকে তাকালো এবং পরম নির্ভরতায় ধীরে ধীরে বলল, আর আপনি যদি সেদিন আমাকে একজন সম্মানহীনা নারী না ভেবে একজন মানুষ হিসাবে একটি সুযোগ না দিতেন, তবে হয়তো আমিও আজ এতটা পথ সগৌরবে পৌঁছতে পারতাম না। দুজনের মাঝে কিছুক্ষণ এক পবিত্র নীরবতা বিরাজ করল, কিন্তু সেই নীরবতার মাঝেই তাদের পুরো জীবনের গল্পটি অত্যন্ত সুন্দরভাবে লুকিয়েছিল। সেই গল্প যা শুরু হয়েছিল সীমাহীন যন্ত্রণা দিয়ে, কিন্তু শেষ হল মানবতার জয়গান দিয়ে। আর এটাই এই পুরো গল্পের সবচেয়ে বড় সত্য ছিল, যে মানুষ যদি মন থেকে চায়, তবে নিজের সবচেয়ে ঘৃণ্য রূপ থেকে বেরিয়ে নিজের সবচেয়ে সুন্দর রূপটি সমাজকে উপহার দিতে পারে। এর জন্য শুধু প্রয়োজন একটি সঠিক সিদ্ধান্তের, একটি উপযুক্ত মুহূর্তের, আর একটি সত্যিকারের অনুতপ্ত হৃদয়ের। আর যখন এই তিনটির শুভ মিলন ঘটে, তখন জীবন শুধু বদলে যায় না, বরং এক কালজয়ী দৃষ্টান্তে পরিণত হয়। মীরা ও আরিয়ানের এই গল্প এখন সমাজের কাছে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল, এমন এক দৃষ্টান্ত যা প্রতিটি মানুষকে এই শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মনে যদি মানবিকতা ও মানব প্রেম বেঁচে থাকে, তবে প্রতিটি অন্ধকার রাত একদিন আলোকিত ভোরের আলোতে রূপান্তরিত হবেই। আর এটাই মানব সভ্যতার সবচেয়ে বড় এবং চূড়ান্ত জয়।